আমার বাবা একজন কৃষক ছিলেন, আর উনি ছোটবেলা থেকেই ওনার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে কবিরাজি দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। আমার দাদু ও আমার বাবা এলাকার অনেক নামী ব্যক্তি ছিলেন। মানুষের রোগ ব্যাধির চিকিৎসাও তারা করতেন। আমার দাদু ডেভিলের আসরের চিকিৎসাও করতেন। আমার বাবা দাদুর কাছ থেকে শিখে একই সাথে তারা দুজন মিলে এই কাজগুলি করতেন। বিনিময়ে ওনারা কোনো টাকা পয়সা না নিয়ে ভাতের চাল, ধান এবং শাকসবজি নিয়ে থাকতেন। গ্রামের মানুষও তাদের ওপর বেশ খুশি ছিল। একদিন গ্রামে এক ভিনদেশী লোকের আগমন ঘটে, একজন শয়তানের পূজারীর। সে আমাদের এলাকার চার্চ থেকে কিছুটা দূরে তার আস্তানা করে বসে। কবিরাজ গ্রামে এলে তাকে সেখান থেকে তাড়ানোর মতো সাহস কারো ছিল না, কারণ তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সে মানুষের ইচ্ছা নাকি পূরণ করে দিতে পারত, আর সে যার ইচ্ছা পূরণ করত তাকে নাকি খুব বড় কিছু বা খুব কঠিন কিছু দিয়ে সেই ইচ্ছের দাম চুকাতে হতো। আর তার বাসস্থান সে খুব ভয়ঙ্করভাবে সাজিয়েছিল বলে সবাই বলতো। ছনের ঝুপড়ির ছাদের ওপর শিংওয়ালা কোনো এক কঙ্কালের মাথা পতাকার মতো একটি স্ট্যান্ডে লাগানো ছিল। সেই কবিরাজ সেখানে একা থাকলে আশেপাশের মানুষ গেলে শুনতে পেত সে অনেকগুলো মানুষ একসাথে মন্ত্র পড়লে যেমন শোনা যায় ঠিক তেমন শোনা যেত। আর ঝুপড়ির ঘরের চারপাশে সাদা কোনো কিছুর গুঁড়োর ঘের দেওয়া ছিল, আর ঘেরের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো। আর তার বাসস্থান সামনে দিয়ে গেলে অনেকেই শুনতে পেত কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে আর ফিসফিস করে বলছে, এসো আমার কাছে, যা চাইবে তাই পাবে, এসো 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 আমার কাছে। এসব শুনে মানুষ ভয় সেখানে যেত না। এদিকে গ্রামের এক দম্পতি ছিল। আমাদের আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায় বাবার নামে কম লোকে চিনত, তাই সেই দম্পতি স্ত্রীর নামে অর্থাৎ মেরি দম্পতি হিসেবে সবাই চিনত। মেরি দম্পতির বিয়ের 7-8 বছরেও তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা প্রচণ্ড ধর্মভীরু হওয়ায় নিয়মিত চার্চে গডের আরাধনা করত আর ভালো ভালো কাজ করত। কিন্তু এক পর্যায়ে গডের ওপর তারা রুষ্ট হয়ে যান আর চলে যান সেই শয়তানের পূজারীর কাছে, কারণ এত আরাধনার পর গড তাদের কোনো সন্তান দেননি। কিন্তু তারা জানতেন না যে গডের ওপর আস্থা হারিয়ে তারা শুধু নিজেদের বিপদই না, পুরো গ্রামের জন্য বিপদ ডেকে এনেছেন। তারা সেই শয়তানের পূজারীর কাছে একটি বাচ্চার জন্য আকুল আবেদন করতে থাকে, আর সেই কবিরাজ তাদের সাহায্য করবে বলে জানায়। কিন্তু এর জন্য তাকে খুব বড় একটি কঠিন কিছু করতে হবে সেটা জানায়। সন্তান প্রাপ্তির প্রবল ইচ্ছায় তারা কি দিতে হবে না ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। কবিরাজ তাদের 1 মাস পরে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় আসতে বলে, আর কিছু জিনিসের কথা বলে যা তাদের জোগাড় করে আনতে বলা হয়। সেগুলো ছিল সদ্য জবাই করা মহিষের মাথা, কেরোসিন তেল, ভেড়ার লোমের সলতে আর একটা সম্পূর্ণ সাদা ছাগলের বাচ্চা যার বয়স 5 মাসের বেশি হওয়া যাবে না। মেরি দম্পতি সব জোগাড় যন্ত্র করে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদের একটি গোল বৃত্তে বসতে বলে। তারা বৃত্তে বসার পরে কবিরাজ সেই মহিষের মাথা কেরোসিন তেলে ডুবিয়ে রাখে, আর কিছুক্ষণ পর সেটি তুলে বৃত্তের মাঝে ভেড়ার লোমের সলতে দিয়ে মুড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছু রিচুয়াল করে সেই সাদা ছাগলটিকে স্যাক্রিফাইস করে। 2টা মাটির পেয়ালায় রক্ত রেখে সেই আগুন থেকে কিছুটা ছাই তুলে পেয়ালায় মিশিয়ে খেতে বলে। খাওয়া শুরুর আগে কবিরাজ তাদের বলে যখন সময় আসবে সে তাদের কাছে তার পাওনা চাইবে, আর সেই পাওনা তাদের দিতেই হবে। কিসের পাওনা জিজ্ঞেস করলে কবিরাজ বলেন তাদের সন্তান হবে কবিরাজের রিচুয়ালের মাধ্যমে, তাই তার পেমেন্ট হিসেবে তাকে কিছু দিতে হবে, কিন্তু কি দিতে হবে সেটি নাকি কবিরাজ সময় এলেই চাইবে। মেরি দম্পতি রাজি হলে তাদের রক্ত খাওয়ানোর পরে কবিরাজ বলে আজ ভোর রাতে তাদের বাসার পেছনের জমিতে একটি পাখি মরে থাকবে, তারা যেন সেটিকে নিয়ে এসে ভালোভাবে রান্না করে সেটি দুজন মিলে খায়। তারা সম্মতি জানিয়ে চলে যায় সেদিনের মতো। এরপর 1 মাস কেটে যায়। একদিন মেরি ফ্যামিলির বাসা থেকে আমাদের বাসায় মিষ্টি আসে। এত জলদি ফল পেয়ে খুশিতে তারা যেন আত্মহারা হয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, আর মেরি ফ্যামিলির ঘর আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটার নাম তারা মারিয়া রাখে। মেয়েটি জন্মের পর তার বাম কাঁধে একটি জন্ম দাগ দেখতে পায় তারা, যা ছিল একটি অর্ধচন্দ্রাকৃতি। আস্তে আস্তে 7 বছর কেটে যায়। মারিয়াও বড় হতে থাকে, আর মারিয়ার বাবা মা সেই কবিরাজের কথা ভুলে যায়। কিন্তু মারিয়ার 7 বছর পূর্ণ হবার পর মারিয়ার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে খুব রাতে সে একা বাইরে বেরিয়ে যেত, রুমে কারোর সাথে কথা বলতো না, আর একা খেলতো। তার মা বাবা এটা দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলে। মারিয়া নাকি তখন খুব ভায়োলেন্ট হয়ে যেত আর চিৎকার করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মারিয়া এছাড়াও সন্ধেবেলা নাকি সেই কবিরাজের বাড়িতে চলে যেত। মারিয়ার ভেতর কোনো সমস্যা আছে এই ভেবে মারিয়ার মা বাবা তাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়, আর কবিরাজ তাদের যা বলে সেটি শুনে মেরি দম্পতির হুঁশ উড়ে গিয়েছিল।
কবিরাজ তাদের বলে তাদের মেয়ে হচ্ছে ডেভিলের মেয়ে। মেয়ের কাঁধে যে বার্থ মার্ক ছিল সেটি নাকি ডেভিলের মার্ক, আর সে নাকি ডেভিলের বংশধর। কবিরাজ তাদের আরও জানায় সে বহু সাধনা করে ঈশ্বরের ভক্ত কোনো দম্পতি খুঁজছিল যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের সান্নিধ্যে আসবে, আর তাদের সাথে রিচুয়াল করে সেই কবিরাজ একটি ডেভিলের বংশধর বানাবে আর তাকে দিয়ে সে কাজ করাবে। কবিরাজ এরপর তাকে বলে যে মারিয়ার বয়স 15 বছর হলে ম্যারি দম্পতি যেন মারিয়াকে তার কাছে নিয়ে যায়। 15 বছর সন্তান প্রাপ্তির আনন্দ দান করায় এটাই ছিল নাকি কবিরাজের পেমেন্ট। এই কথা শুনে মেরি দম্পতি প্রচন্ড রেগে যায় আর সেই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর তারা এও জানায় মারিয়াকে তারা কবিরাজের কাছে কিছুতেই দিয়ে আসবে না। কবিরাজ এই কথা শুনে রেগে যায় আর তাদের বংশ শেষ করে দেবে বলে হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরি দম্পতি সেখান থেকে চলে আসেন আর ঈশ্বর বিমুখিতার জন্য চার্চে এসে মাফ চায় আর চার্চের ফাদারের কাছে কনফেস করে তাদের পাপের কথা। চার্চের ফাদার সব শুনে আরও কয়েকজন ফাদারের সাথে পরামর্শ করেন, যাদের মধ্যে আমার দাদুও ছিলেন। তারা মারিয়াকে দেখবে আর সেই শয়তানের ছায়াতল থেকে তাকে বাঁচাবে বলে ঠিক করে। যত যাই হোক, সে তো মানুষের সন্তান, মানুষেরই জীবন তার ভেতর। শয়তানের কাছ থেকে গডের চাইল্ডকে তারা রক্ষা করতে নিজেদের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়। অবশেষে 2 দিন পর আমার বাবা মেরি দম্পতির বাসায় যান মারিয়ার কন্ডিশন বুঝতে। আমার বাবা আর দাদু ফিরে এসে সেই বাসার কথা আলাপ করছিলেন আর আমি তখন ওনাদের কথা শুনি। ওনাদের বর্ণনা মতে মারিয়াদের বাসা ছিল মাটির তৈরি, ভেতরে 3টা ঘর, একটা মেরি দম্পতির ঘর, একটি মারিয়ার ঘর আর একটি মারিয়ার প্রয়াত দাদা দাদির ঘর। সেখানে সামনে ছিল গোয়াল ঘর আর উঠোন এবং রান্নাঘর। মারিয়ার বাসায় ঈশ্বরের আরাধনার কোনো জিনিস ছিল না। সন্ধ্যা হবার ফলে ঘরের ভেতরে কুপিবাতি জ্বলছিল আর তার আলোতে পরিবেশটা যেন কেমন থমথমে আর ভয়ঙ্কর লাগছিল। বাসায় গডের কোনো বই আর কিছু জিনিস নেই কেন জিজ্ঞেস করলে মেরি দম্পতি মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। তারা মারিয়ার মা বাবার সাথে কথা বলে সবকিছু আরও একবার শুনে মারিয়ার রুমে ওকে দেখতে যাবে বলে জানায়। মারিয়ার ঘরের কুপিবাতি